নবম শ্রেণীর যে সকল শিক্ষার্থী এখন পর্যন্ত জীবন জীবিকা কোশ্চেনটি তোমরা পাওনি তাদেরকে বলে দিই যে আসলে এখন পর্যন্ত সার্ভে কিন্তু তোমাদের কোশ্চেনটি আসেনি। কোশ্চেনটি আসার সাথে সাথে আমাদের চ্যানেলে সর্বপ্রথম তোমরা কিন্তু এই কোশ্চেনটি পেয়ে যাবা। আমাদের প্রথম যে নমুনা প্রশ্নটা তোমাদের দিয়েছিলাম তারই এটা হলো সমাধান ক্লাস, কেননা তোমরা জানোই যে আমাদের প্রথম প্রশ্নগুলো কিন্তু তোমাদের এই মূল যে প্রশ্নটা আসবে সেখান থেকে 60% কমন আসবে। তো সেক্ষেত্রে যদি আমরা উত্তর না জানি তাহলে করবো কিভাবে? তো এখান থেকে যেহেতু তোমার 60% উত্তর আসবে, আপাতত তোমরা এই ক্লাসটি দেখতে পারো। তো চলো বেশি কথা না বলে ক্লাসটি শুরু করা যাক। তো আমাদের আরও একটি চ্যানেল অবন এন্টারটেইনমেন্ট, যেখানে আপনাদের জন্য 3টি ফানি ভিডিও আপলোড করা হয়েছে। মুরগির দুধ খেলে বুদ্ধি বাড়ে, মিশন আন্ডারপ্যান্ট এবং লোডশেডিং। ভিডিওগুলো দেখে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওর লিংক ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে রয়েছে। প্রথমে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো প্রস্তাবনা তৈরির প্রথম অংশের যে কাজটা করতে হবে। কাজ নম্বর 1-এ তোমার করতে হবে পেশার পরিবর্তন বা রূপান্তর সম্পর্কিত প্রভাবগুলো লিখতে বলছিলাম। তো সেটার উত্তরে তোমরা এভাবে লিখতে পারো যে অটোমেশন বা কৃত্রিম বুদ্ধিমত্তা এই বিষয়ে তোমরা লিখতে পারো যে এটা একটা পেশার পরিবর্তন হচ্ছে, মানে রোবটস যে তৈরি করছে সেটা। 2 নম্বরে তোমরা লিখতে পারো স্কিলস শিফট। আর 3 নম্বরে তোমরা লিখতে পারো গিগ ইকোনমি এবং যে কোনো জায়গা থেকে কাজ। আর 4 নম্বর লিখতে পারো কি শ্রম বাজারে মেরুকরণ। 5 নম্বরে দেওয়া হয়েছে গ্রিন জব এবং টেকসইকরণ। 6 নম্বরে দেওয়া হয়েছে বয়স্ক শ্রমশক্তি। 7 নম্বরে রয়েছে গ্লোবালাইজেশন এবং ডিজিটালাইজেশন। তাহলে এই সকল বিষয়গুলো পেশার পরিবর্তন বা রূপান্তর সম্পর্কিত প্রভাবক হিসেবে কাজ করে। এবার 6 নম্বর প্রশ্নটি দেখো। 6 নম্বর প্রশ্নটি হচ্ছে পেশায় পরিবর্তন বা রূপান্তর সম্পর্কিত উপরে বর্ণিত প্রভাবকগুলো থেকে দলের প্রত্যেকে সদস্য একটি করে প্রভাবক বেছে নাও এবং নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে এগুলোর বৈশিষ্ট্য ও উদাহরণ উপস্থাপন করো। তাহলে এই পেশার পরিবর্তন বা রূপান্তর সম্পর্কিত যে সকল প্রভাবক আমরা ক নম্বর প্রশ্নে উত্তর করেছি, প্রত্যেককে সেই সকল প্রভাবকগুলো থেকে একটি করে বাছাই করে নিয়ে আলোচনার মাধ্যমে সেগুলোর বৈশিষ্ট্য এবং উদাহরণ উপস্থাপন করতে হবে। তাহলে আমরা চলো উত্তরটি দেখি। সাপোজ মনে করো প্রথম সদস্য পেশা পরিবর্তনের জন্য প্রভাবক হিসেবে অটোমেশনকে বেছে নিয়েছে। এবার সে অটোমেশনের বৈশিষ্ট্য এবং উদাহরণ সে ব্যাখ্যা করবে। তাহলে চলো প্রথম ব্যক্তি ব্যাখ্যা করেছে বৈশিষ্ট্য হচ্ছে রুটিন কাজ যা বারবার করতে হয় এমন কাজ যন্ত্র নির্ভর হয়ে যাবে। নির্দিষ্ট সময় পর পর করতে হয় এমন কাজ যন্ত্র নির্ভর হয়ে যাবে। এবার এই অটোমেশনের উদাহরণ দেখো, হোম অটোমেশন, নেটওয়ার্ক অটোমেশন, অফিস অটোমেশন, স্বয়ংক্রিয় ওয়েবসাইট টেস্টিং, ডেটা সেন্টারে অটোমেশন, পরীক্ষা অটোমেশন। তাহলে এই হলো প্রথম ব্যক্তির অটোমেশনের বৈশিষ্ট্য এবং উদাহরণ। এবার দেখো দ্বিতীয় সদস্য পেশা পরিবর্তনের প্রভাবক হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তাকে বেছে নিয়েছে। এবার সে সেই কৃত্রিম বুদ্ধিমত্তার বৈশিষ্ট্য এবং উদাহরণ ব্যাখ্যা করবে। তাহলে এখানে বৈশিষ্ট্য দেখো, কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা। তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা হলো কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা। মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার চেষ্টা করা হয়। তারপরে রয়েছে কম্পিউটারকে মিমিকস কগনিটিভ এককে আনা যেন কম্পিউটার মানুষের মতো ভাবতে পারে। তার পরবর্তীতে রয়েছে এআই হলো মেশিন দ্বারা প্রদর্শিত বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়া। এবার এটির উদাহরণ দেখো, টেসলার নতুন স্বচালিত গাড়ি, IBM এর ডিপ ব্লু সিস্টেম, রিকগনিশন, ফেস রিকগনিশন ইত্যাদি। 3 নম্বর সদস্য পেশা পরিবর্তনের প্রভাবক হিসেবে যেটিকে বেছে নিয়েছে সেটি হলো গিগ ইকোনমির বৈশিষ্ট্য দেখো, মুক্তবাজার অর্থনীতির বিশেষ দিক হলো পূর্ব সময়ে কাজের পরিবর্তে স্বল্প মেয়াদী চুক্তি। তারপর রয়েছে স্বাধীনভাবে ফ্রিল্যান্সারদের কাজের বাজার প্রসারিত। তারপর রয়েছে পৃথিবীর যে কোনো জায়গায় বসে কাজের সুযোগ। এবার রয়েছে ভবিষ্যৎ শ্রম বাজারে নতুন মাত্রা ও চ্যালেঞ্জ তৈরি। এবার গিগ ইকোনমির উদাহরণ দেখো, রাইড শেয়ারিং, ই-কমার্স, অনলাইন মার্কেট প্লেস, সামাজিক যোগাযোগ মাধ্যম ও অ্যাপ ভিত্তিক নানা কাজ। এবার দেখো চতুর্থ সদস্য, তাহলে চতুর্থ সদস্য
পেশার পরিবর্তনের প্রভাব হিসেবে গ্লোবালাইজেশন এবং ডিজিটালাইজেশনকে বেছে নিয়েছে। এবার এটির বৈশিষ্ট্য দেখো, প্রথমে রয়েছে শ্রম বাজারে নতুন রূপের আবির্ভাব, তারপরে রয়েছে কোম্পানিগুলো ভৌগোলিক সীমারেখা অতিক্রম করবে, সৃজনশীল ও দক্ষ কর্মী নিয়োগের শেষে প্রাধান্য দিবে, এখানে ক্ষেত্রে হবে। তারপরে রয়েছে সম্পূর্ণ পৃথিবীটা গ্লোবাল ভিলেজে পরিণত হবে। তারপরে রয়েছে বিশেষ দক্ষতা সম্পন্ন শ্রমশক্তি শ্রম বাজারে টিকে থাকবে। তারপরে রয়েছে অভিযান যোগ্যতা, ক্রমাগত দক্ষতার বিকাশ, নতুন প্রযুক্তি গ্রহণ ও উদ্ভাবন। এর উদাহরণ হচ্ছে ফ্রিল্যান্সিং, ইমিউটেশন, ডিজিটাল প্ল্যাটফর্ম। এবার প্রস্তাবনা তৈরি দ্বিতীয় অংশ, এর কাজ 2, এটি আমরা দেখব। তোমরা এই প্রশ্নটি না দেখে থাকলে অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আগের প্রশ্নটি আমাদের দেখে আসবে। ক নম্বরের প্রশ্ন ছিল বাংলাদেশের জাতীয় শ্রম বাজারে বিভিন্ন খাত ও উপখাতগুলোর নাম লিখো। উত্তর, বাংলাদেশের জাতীয় শ্রম বাজারের বিভিন্ন খাত ও উপখাতগুলো হলো, তাহলে বাংলাদেশের জাতীয় শ্রম বাজারের বিভিন্ন খাত ও উপখাতের নামগুলো এবার লিখতে হবে। তাহলে চলো আমরা দেখি। এখানে রয়েছে কৃষি খাত, শিল্প খাত, শিল্প খাতের মধ্যে রয়েছে গার্মেন্টস এবং টেক্সটাইল, নির্মাণ ও অবকাঠামো, ইঞ্জিনিয়ারিং এবং ম্যানুফ্যাকচারিং, ফার্মাসিউটিক্যালস, তথ্য প্রযুক্তি, আইটি এবং আউটসোর্সিং, সেবা খাত, এখানে রয়েছে অর্থনৈতিক সেবা, স্বাস্থ্য সেবা। তারপরে রয়েছে ট্যুরিজম এবং হসপিটালিটি, শিক্ষা ও প্রশিক্ষণ, জ্বালানি ও বিদ্যুৎ, টেলিযোগাযোগ, পরিবহন এবং আর্থিক প্রযুক্তি। তাহলে বাংলাদেশের জাতীয় শ্রম বাজারের বিভিন্ন খাত উপখাত হলো এগুলো তোমরা সুন্দরভাবে লিখবে। আর খ নম্বর প্রশ্নটি দেখো। খ নম্বর প্রশ্ন হচ্ছে ক হতে বর্ণিত খাত ও উপখাত থেকে প্রতিটি দল যে কোনো একটি বেছে নাও অথবা শিক্ষক প্রত্যেক দলকে বাছাই করে দিবেন। তাহলে কতে আমরা যে সকল, এখানে দেখো কতে আমরা যে সকল বিভিন্ন খাত এবং উপখাত ব্যাখ্যা করেছি সেই সকল খাত এবং উপখাত হতে প্রতিটি দলকে একটি করে বেছে নিতে হবে। এই সকল খাত উপখাত থেকে একটি করে বেছে নিতে হবে অথবা শিক্ষক প্রত্যেক দলকে একটি করে বাছাই করে দিবেন। এবার দেখো, নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও অথবা থিঙ্কিং টুলে উত্তর সাজাও। তাহলে যেই খাতটি তোমরা বেছে নিয়েছো সেই খাত সম্পর্কে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, সেই খাতের বিষয়ে এই প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে দিতে হবে অথবা থিঙ্কিং টুলে ছক আকারে তোমাদেরকে লিখতে হবে। তাহলে তুমি এই সকল খাত উপখাত থেকে যেটি বেছে নিয়েছো সেই খাত ও উপখাতের ওপর এই প্রশ্নগুলি তোমাদের লিখতে হবে। এবার এগুলো দেখো। 1 নম্বরে রয়েছে তোমাদের বাছাই করা খাতের নাম। তাহলে তুমি কোন খাতটিকে বেছে নিয়েছো তোমরা সেই খাতটির নাম তোমাদের আগে লিখতে হবে। 2 নম্বরে দেখো, এখানে রয়েছে বর্তমানে কি কি কাজ করা হয় এবং কিভাবে হয়। তাহলে তোমার বাছাইকৃত কাজে বর্তমানে কি কি কাজ সম্পন্ন হয় এবং এই কাজগুলো কীভাবে সম্পন্ন হয় বা কীভাবে সম্পন্ন হয় সেটি লিখতে হবে। 3 নম্বরে দেখো, কি কি যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন হয়। তাহলে তোমার বাছাইকৃত খাতে কি কি যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন হয় সেটি তোমাদের লিখতে হবে। 4 নম্বরে দেখো, কোন প্রযুক্তি আগামীতে প্রভাবিত করবে। তাহলে তোমার বাছাইকৃত খাত উপখাতে কোন প্রযুক্তি আগামীতে প্রভাবিত করবে তা লিখতে হবে। 5 নম্বরে দেখো, চ্যালেঞ্জ ও সুযোগগুলো কি কি। তাহলে তোমার বাছাইকৃত খাতে চ্যালেঞ্জ এবং সুযোগগুলো কি কি তা লিখতে হবে। তাহলে এবার আমরা উত্তরটি দেখব। উত্তরটি হচ্ছে, মনে করো প্রথম একটি দল, সে বাছাই করা খাতের নাম হচ্ছে কৃষি খাত। তাহলে তোমাদের স্কুলে যতগুলো দল হবে সেই দলের মধ্যে প্রথম যে দল সেই প্রথম দলের এবার উত্তরটি দেখব। তাহলে বাছাই করা খাত হচ্ছে কৃষি খাত। বর্তমানে যেসব কাজ করা হয় এবং যেভাবে করা হয়। কৃষি খাতে বর্তমানে ম্যানুয়ালি সব কাজ করা হয়, বেশিরভাগ কাজই হয় কায়িক শ্রমের বিপরীতে, যেমন কাঁচি দিয়ে জমির আগাছা পরিষ্কার, হাত দিয়ে মাটির নিচের ফসল তোলা, হাত দিয়ে ফসল কাটা, হাত দিয়ে দুধ দহন, হাত দিয়ে ধানের জমিতে ধান বোনা প্রভৃতি। তাহলে বর্তমানে এইভাবে কাজ সম্পন্ন হয়। এবার দেখো, যেসব যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন হয়। বর্তমানে কৃষিক্ষেত্রে কাজ করার জন্য কায়িক শ্রম করার যোগ্যতা ও দক্ষতা থাকলেই
যে কোনো কৃষিকাজ করা যায়। এবার দেখো যেসব প্রযুক্তি আগামীতে প্রভাবিত করবে, তাহলে কৃষিকে যে সকল প্রযুক্তি আগামীতে প্রভাবিত করবে সেই সকল প্রভাবিত বিষয়গুলো লিখতে হবে। যেমন এখানে দেওয়া হয়েছে ফ্লামিং ট্রাক্টর, দ্য ক্যারট হারভেস্টার, কোবিন হারভেস্টার, রোবোটিক মিল্কিং সিস্টেম, প্রযুক্তি উন্নত জাত, আইওটি সেন্সর স্প্রে ও বালাইনাশক, ডেটা বিশ্লেষণ, ফসল পর্যবেক্ষণ, সেচ ব্যবস্থা এবং ফসল সংগ্রহ ব্যবস্থাপনা প্রভৃতি। তাহলে এই সকল বিষয় এই প্রযুক্তি আগামীতে প্রভাবিত করবে। এবার দেখো কৃষি খাতের চ্যালেঞ্জ ও সুযোগগুলো। তাহলে চ্যালেঞ্জ দেখো, চ্যালেঞ্জ কায়িক শ্রমের চাহিদা কমবে, বেকারের পরিমাণ বৃদ্ধি পাবে, দক্ষ কৃষকের ঘাটতি দেখা দিবে, নতুন নতুন প্রযুক্তির সাথে খাপ খাওয়াতে পারবে না। এবার সুযোগগুলো দেখো, সুযোগ হচ্ছে জনসংখ্যার একটি বড় অংশের কর্মসংস্থানের সুযোগ, শ্রমিকের উৎপাদনশীলতা বৃদ্ধির সুযোগ, কৃষিতে উৎপাদনশীলতা বৃদ্ধি, ফসল পরবর্তী ক্ষতি কমে আসবে, দক্ষ শ্রমিকের চাহিদা বাড়বে। এবার দ্বিতীয় দলের বিষয় দেখো, দ্বিতীয় দলের বাছাই করা খাতের নাম হলো গার্মেন্টস এবং টেক্সটাইল। বর্তমানে যেসব কাজ করা হয় এবং যেভাবে হয়, তাহলে বর্তমানে গার্মেন্টস এবং টেক্সটাইল শিল্পে বেশিরভাগ কাজই ম্যানুয়ালি অথবা হাতে করা হয়ে থাকে। গার্মেন্টস ম্যানুফ্যাকচারিং থেকে শুরু করে স্টিচিং, কোয়ালিটি কন্ট্রোল এবং ম্যানেজমেন্ট সহ সব কাজই হাতে কলমে করা হয়। এবার দেখো যেসব যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন হয়। গার্মেন্টস এবং টেক্সটাইল শিল্পে কাজ করার জন্য স্বল্প শিক্ষাগত যোগ্যতা এবং মেশিন চালাতে মোটামুটি দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। যেসব প্রযুক্তি আগামীতে প্রভাবিত করবে: 4IR প্রযুক্তি, অটোমেশন, রোবোটিক্স, ডেটা অ্যানালিটিক্স, গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল। তাহলে গার্মেন্টস এবং টেক্সটাইল খাতের চ্যালেঞ্জ এবং সুযোগগুলো দেখো। চ্যালেঞ্জের মধ্যে রয়েছে স্বল্প দক্ষ কর্মীদের চাহিদা হ্রাস, অদক্ষ ও অল্প দক্ষ শ্রমিকের চাকরি হারানোর ভয়। তাহলে এই দুটি মিলে একটি পয়েন্ট এটা। বেকারত্ব বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাওয়া দাও। তাহলে আধুনিক প্রযুক্তির সাথে খাপ খাওয়াতে সমস্যা হবে সেটি বলছে এখানে। এবার সুযোগ দেখো, রপ্তানি আয় বৃদ্ধি, শিল্প বিপ্লব ঘটানো, শ্রমিক নির্ভর কাজের ওপর নির্ভরতা কমবে, দক্ষ শ্রমিকদের চাহিদা বৃদ্ধি। এবার দেখো তৃতীয় দল, বাছাই করা খাতের নাম অর্থনৈতিক সেবা। বর্তমানে যেসব কাজ করা হয় এবং যেভাবে হয়। বর্তমানে মোবাইল ব্যাংকিং, ডিজিটাল পেমেন্ট, রেমিটেন্স প্রেরণ, ক্যাশবিহীন লেনদেন ইত্যাদি কাজ করা হয়। অটোমেশন ও কম্পিউটারাইজেশনের মাধ্যমে এসব কাজ করা হয়। এবার দেখো যেসব যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন হয়। অর্থনৈতিক সেবা খাতে আর্থিক প্রযুক্তি, ডেটা অ্যানালিটিক্স এবং সাইবার সিকিউরিটিতে দক্ষতার প্রয়োজন হয়। এবার দেখো যেসব প্রযুক্তি আগামীতে প্রভাবিত করবে: ডিজিটাল ব্যাংকিং, আর্থিক প্রযুক্তি, ডেটা এবং অ্যানালিটিক্স। অর্থনৈতিক সেবা খাতের চ্যালেঞ্জ ও সুযোগগুলো। চ্যালেঞ্জ হচ্ছে নগদ হ্যান্ডেলিং এবং কাগজভিত্তিক ম্যানুয়াল কাজের হ্রাস পাওয়ায় প্রযুক্তিগত অদক্ষ পেশাদারদের চ্যালেঞ্জ রয়েছে। সুযোগ দেখো, প্রযুক্তিগত ব্যবহার ও নিরাপত্তা সংক্রান্ত পেশার সুযোগ রয়েছে। এবার চতুর্থ দলের দেখো, চতুর্থ দলের বাছাই করা খাতের নাম হচ্ছে স্বাস্থ্যসেবা। বর্তমানে যেসব কাজ করা হয় এবং যেভাবে হয়। ইলেকট্রনিক স্বাস্থ্য রেকর্ড, এআই চালিত ডায়াগনস্টিক্স এবং অনলাইনে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। রোগের মূল্যায়ন, রোগ নির্ণয়, চিকিৎসা, রোগের তত্ত্বাবধান এসব ধাপে স্বাস্থ্যসেবার কাজ করা হয়। এবার দেখো যেসব যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন হয়। স্বাস্থ্য তথ্য, তথ্য বিশ্লেষণ, টেলিমেডিসিন এবং ডিজিটাল স্বাস্থ্যসেবা, যোগা, মেডিটেশন ব্যবস্থাপনায় দক্ষতা ও যোগ্যতার প্রয়োজন হয়। এবার দেখো যেসব প্রযুক্তি আগামীতে প্রভাবিত করবে। এখানে রয়েছে টেলিমেডিসিন, ইলেকট্রিক স্বাস্থ্য রেকর্ড,
AI চালিত ডায়াগনস্টিক অনলাইন স্বাস্থ্যসেবা। এখানে দেখো স্বাস্থ্যসেবা খাতের চ্যালেঞ্জ ও সুযোগগুলো। চ্যালেঞ্জের মধ্যে রয়েছে দেখো স্বাস্থ্য তথ্য, তথ্য বিশ্লেষণ, টেলিমেডিসিন এবং ডিজিটাল স্বাস্থ্যসেবা প্রদানে অদক্ষ পেশাদাররা চ্যালেঞ্জের মুখে পড়বে। এবার এখানে সুযোগ দেখো, প্রযুক্তিতে দক্ষতা সম্পন্ন পেশাদারদের কাজের সুযোগ বৃদ্ধি পাবে। এছাড়া মানুষ উন্নত স্বাস্থ্যসেবার সুযোগ পাবে। এখানে পঞ্চম দল দেখো, পঞ্চম দলের বাছাই করা খাতের নাম ট্যুরিজম এবং হসপিটালিটি। বর্তমানে যেসব কাজ করা হয় এবং যেভাবে হয়। বর্তমানে এই খাতে অনলাইন ট্রাভেল বুকিং, ডিজিটাল মার্কেটিং, ট্রাভেল ব্যবস্থাপনা ইত্যাদির কাজ হয়। অনলাইন বুকিং প্ল্যাটফর্ম, মোবাইল অ্যাপ, ডিজিটাল মার্কেটিং ইত্যাদির মাধ্যমে এসব কাজ করা হয়। এবার পরবর্তীতে দেখো যেসব যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন হয়। প্রযুক্তি ইন্টিগ্রেশনের ওপর ফোকাস সহ ডিজিটাল মার্কেটিং, গ্রাহক অভিজ্ঞতা ব্যবস্থাপনা, ট্রাভেল ব্যবস্থাপনায় যোগ্যতা ও দক্ষতার প্রয়োজন হয়। এবার যেসব প্রযুক্তি আগামীতে প্রভাবিত করবে। অনলাইন ট্রাভেলস বুকিং প্ল্যাটফর্ম, মোবাইল অ্যাপ, ভার্চুয়াল রিয়েলিটি অভিজ্ঞতা। এর পরের পদ্ধতিতে দেখো ট্যুরিজম এবং হসপিটালিটি খাতের চ্যালেঞ্জ ও সুযোগগুলো। এখানে চ্যালেঞ্জ দেখো ভার্চুয়াল রিয়েলিটি, ডিজিটাল মার্কেটিং, গ্রাহক অভিজ্ঞতা ব্যবস্থাপনা ও ট্রাভেল ব্যবস্থাপনায় প্রযুক্তিগত অদক্ষের জন্য চ্যালেঞ্জ রয়েছে। এখানে সুযোগের ব্যবস্থাটি দেখো, প্রযুক্তিগত দক্ষ পেশাদারদের কাজের সুযোগ বৃদ্ধি পাবে। এবার ষষ্ঠ দল দেখো, বাছাই করা খাতের নাম শিক্ষা ও প্রশিক্ষণ। বর্তমানে যেসব কাজ করা হয় এবং যেভাবে হয়। শিক্ষাদান, শিক্ষা পাঠ্যক্রম প্রশাসন, উন্নয়ন, সুপারভিশন, মনিটরিং, মেন্টরিং, বৃত্তিমূলক ইত্যাদি কাজ করা হয়। যেসব যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন হয়। শিক্ষাগত প্রযুক্তি, কারিকুলাম ডিজাইন, অনলাইন শিক্ষাদান এবং ডিজিটাল দক্ষতা সম্পন্ন শিক্ষা ও প্রশিক্ষণ প্রদানের যোগ্যতা ও দক্ষতা থাকতে হবে। এবার দেখো যেসব প্রযুক্তি আগামীতে প্রভাবিত করবে। সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস, ভার্চুয়াল রিয়েলিটি, সিমুলেশন ব্যবহার, অনলাইন মূল্যায়ন পদ্ধতি শিক্ষা। এবার দেখো শিক্ষা ও প্রশিক্ষণ খাতের চ্যালেঞ্জ ও সুযোগগুলো। এখানে চ্যালেঞ্জ দেখো কারিকুলাম ডিজাইন, অনলাইন শিক্ষাদান অদক্ষ পেশাদারদের জন্য চাকরি পাওয়ার চ্যালেঞ্জ রয়েছে। এখানে সুযোগটা দেখো দক্ষ পেশাদারদের কাজের সুযোগ তৈরি হবে। এখানে সপ্তম দল দেখো, বাছাই করা খাতের নাম আর্থিক প্রযুক্তি, ফিটনেস। বর্তমানে যেসব কাজ করা হয় এবং যেভাবে হয়। ফিটনেস, ডিজিটাল পেমেন্ট, মোবাইল ব্যাংকিং, ডিজিটাল পেমেন্ট, ব্লকচেইন, ই-কমার্স ইত্যাদি কাজ করা হয়। এআই প্রযুক্তি, ইন্টারনেট, সফটওয়্যার ইত্যাদির মাধ্যমে কাজ করা হয়। যেসব যোগ্যতা এবং দক্ষতার প্রয়োজন হয়। ব্লকচেইন, আর্থিক প্রযুক্তির উদ্ভাবন, ই-কমার্স কাজ পরিচালনা করায় যোগ্যতা ও দক্ষতার প্রয়োজন হবে। যেসব প্রযুক্তি আগামীতে প্রভাবিত করবে। এখানে রয়েছে এআই এবং অটোমেশন। এবার দেখো আর্থিক প্রযুক্তি বা ফিনটেক খাতের চ্যালেঞ্জ ও সুযোগগুলো। এখানে চ্যালেঞ্জ রয়েছে সাইবার নিরাপত্তা, অদক্ষ কর্মীর কর্মসংস্থানে চ্যালেঞ্জ রয়েছে। এখানে সুযোগ রয়েছে কি দেখো, এ খাতে ব্লকচেইন, ই-কমার্স ইত্যাদি কাজে দক্ষ কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। তাহলে এখানে দেখো আমি 7টি দল নিয়ে ব্যাখ্যা করেছি। তোমাদের এই 7টি দলের মধ্যে যে কোনো একটি বিষয় বাছাই করে একটি দলকে একটি টপিকস নিয়ে বিস্তারিত ব্যাখ্যা করতে হবে। তোমাদের পুরোটা ব্যাখ্যা করার দরকার নাই। তোমাদের প্রত্যেক দলকে একটি করে বাছাই করে সেটা সম্পর্কে ব্যাখ্যা করতে হবে। যেহেতু এখানে খাত উপখাত অনেক, সেহেতু আমি 7টার ব্যাখ্যা করে দিয়েছি। তো তোমরা প্রত্যেক দল একটি করে সিলেক্ট করে এটি সম্পর্কে অ্যান্সার করবে। আমাদের প্রস্তাবনা তৈরি তৃতীয় খণ্ড, তৃতীয় অংশ। এখানে দেখো প্রস্তাবনা তৈরি তৃতীয় অংশ। তাহলে আমাদের কোশ্চেনে প্রস্তাবনা তৈরি তৃতীয় অংশ, সেখানে উপরে কিছু লেখা ছিল প্রশ্নতে, সেই প্রশ্নটি তোমরা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে আসবে। এবার চলো দেখি আমরা ক নম্বর প্রশ্নটি দেখি। পেশাগত সাফল্য বা ক্যারিয়ার গঠনের জন্য পেশা সংশ্লিষ্ট যে সকল যোগ্যতার উন্নয়ন জরুরি বলে তুমি মনে করো সেগুলো সম্পর্কে লেখো।
তাহলে পেশাগত সাফল্য এবং ক্যারিয়ার গঠনের জন্য পেশায় সংশ্লিষ্ট যে সকল যোগ্যতার উন্নয়ন বলে তুমি মনে করবে সেই সকল বিষয় সম্পর্কে তোমাকে লিখতে হবে। এখানে উত্তরটি দেখো, পেশাগত সাফল্য বা ক্যারিয়ার গঠনের জন্য পেশা সংশ্লিষ্ট কিছু যোগ্যতার উন্নয়ন জরুরি, যেমন শিক্ষাগত যোগ্যতা। পেশাগত দক্ষতার ক্ষেত্রে প্রথমে যা আসে তা হলো চাহিদা মাফিক সঠিক শিক্ষাগত যোগ্যতা অর্জন করা। পেশার ধরন অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার এখানে রয়েছে এসএসসি, এইচএসসি, বিএ সম্মান, এমএ ইত্যাদি ডিগ্রির পাশাপাশি পেশা সংশ্লিষ্ট নিবন্ধনপ্রাপ্ত কোর্স, পেশাগত কোর্স, ডিপ্লোমা কোর্স, বিশ্ববিদ্যালয়ের অন্য কোনো কোর্স ইত্যাদি অর্জন করতে হবে। এরপরে রয়েছে অভিজ্ঞতা এবং অনুশীলন। পেশার দক্ষতা অর্জনের জন্য অভিজ্ঞতা এবং অনুশীলন খুবই গুরুত্বপূর্ণ। পেশার ক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করার জন্য আমাদের উক্ত পেশা সংশ্লিষ্ট কাজ করতে হবে। এর ফলে আমাদের মধ্যে সমস্যা সমাধান করার দক্ষতা, সময়ের সদ্ব্যবহার, সময়োপযোগিতা, পরিকল্পনা এবং আর্থিক সাশ্রয় করে কাজ করা ইত্যাদি দক্ষতা অর্জিত হবে। এবার দেখো রয়েছে প্রশিক্ষণ। পেশার মৌলিক দক্ষতা অর্জনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো প্রশিক্ষণ। এটি পেশায় যোগদানের আগেও নেওয়া যায় এবং পেশায় যোগদানের পরেও নেওয়া যায়। পেশাগত কোর্স, সেমিনার, ওয়ার্কশপ, অনলাইন কোর্স ও বিভিন্ন অনলাইন সামগ্রী পাঠ ও অনুশীলন করেও প্রশিক্ষণের অভিজ্ঞতা নেওয়া যেতে পারে। এবার দেখো, হালনাগাদ বা আপ টু ডেট থাকা। সব সময় আপ টু ডেট থাকতে হবে, অর্থাৎ আমাদের পছন্দের পেশায় সর্বশেষ কী পরিবর্তন এসেছে, নতুন কি যুক্ত হচ্ছে তা সব সময় জানা থাকতে হবে। এবার দেখো রয়েছে পেশাগত সংস্থার সদস্য। আমরা যে পেশায় নিজেকে দেখতে চাই সেই পেশা সংশ্লিষ্ট যে কোনো একটি পেশাগত সংস্থার সদস্য হতে হবে। এতে আমাদের দক্ষতা যেমন বাড়বে, অন্যদিকে চাকরি বা প্রশিক্ষণের ক্ষেত্রেও সুযোগ বাড়বে। স্বশিক্ষণ বা সেলফ লার্নিং। পেশার মৌলিক দক্ষতা অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো সেলফ লার্নিং। আমরা অনলাইন সামগ্রী, প্রশ্নোত্তর, ওয়েবসাইট, টিউটোরিয়াল, ইউকি ব্লগ বা পেশা সংশ্লিষ্ট বিষয়ে তথ্য সংগ্রহ করে নিজে নিজে শিখতে পারি। এই মুহূর্তে আমরা কেউ সুনির্দিষ্টভাবে জানি না আগামীতে নিজেকে যে পেশায় দেখতে চাই তার দক্ষতার ধরন কেমন হবে, তাই শিখন অভ্যাস গড়ে তোলা খুবই জরুরি। 6 নম্বর প্রশ্নটি দেখো, ক্যারিয়ার গঠনের লক্ষ্য অর্জনের জন্য আমাদের যে কৌশলগুলো মনে রাখা প্রয়োজন তা দলের সকলে মিলে আলোচনা করে খাতায় লিখো। তাহলে ক্যারিয়ার গঠনের বা অর্জনের জন্য তাহলে ক্যারিয়ার গঠনের লক্ষ্য অর্জনের জন্য আমাদের যে কৌশলগুলো মনে রাখতে হবে তা এবার দেখো। উত্তর, এটা তোমরা একটু পড়ে নিবা, স্ক্রিনশট দিয়ে দেখো। কৌশলগুলো এখানে আমি শুধু পড়ে দিই। 1 নম্বরে রয়েছে নিজের আগ্রহ বা কৌতূহল। যে বিষয়ে আমাকে আগ্রহী বা কৌতূহল করে সেটি মনোযোগ দিয়ে শেখা বুদ্ধিমানের কাজ। গবেষণায় দেখা গেছে যে কাজগুলো আমাদের ভালো লাগে, আনন্দ দেয়, সে কাজ বা দক্ষতা আমরা দ্রুত শিখতে পারি। তাই দক্ষতা অর্জনের শুরুতেই আমাদের নিজেদের আগ্রহের বিষয়টি নির্বাচন করে নিতে হবে। 2 নম্বরে দেখো, অনেক বিষয় নয়, একটি দক্ষতা নিয়ে কাজ করা। তাহলে সব বিষয়ে দক্ষতা অর্জন করতে হবে না, একটি বিষয়ে দক্ষতা অর্জন করলে হয়ে যাবে। উত্তরটি দেখো, পেশাগত দক্ষতা অর্জন যেহেতু পরিশ্রম এবং সময় সাপেক্ষ ব্যাপার, তাই অনেকগুলো দক্ষতার যদি একসঙ্গে অর্জনের চেষ্টা করি তাহলে কাঙ্ক্ষিত ফলাফল পেতে দীর্ঘ সময় লেগে যেতে পারে। ফলে এ থেকে আমাদের হতাশা তৈরি হতে পারে। তাই আগ্রহের দিক লক্ষ্য রেখে যে দক্ষতাটি সবচেয়ে বেশি ভালো লাগে তা নিয়ে এগিয়ে যেতে হবে। 3 নম্বরে রয়েছে সময় অনুযায়ী দক্ষতা অর্জনের প্রক্রিয়াকে ভাগ করে নেওয়া। তাহলে এখানে সময়ের সাথে সাথে আমাদের দক্ষতা অর্জনের প্রক্রিয়াকে একটি ছোট ছোট খণ্ডে ভাগ করতে হবে। এটা একটু দেখো, পড়াশোনা, ক্যারিয়ার প্ল্যানিং, দক্ষতা অর্জন, আরও কত কি আমাদের দৈনন্দিন পরিকল্পনায় থাকে।
তাই সময়ের একটি পরিকল্পনা এবং নির্দিষ্ট সময়ে কতটুকু অর্জন করতে চাই তার লক্ষ্য বা টার্গেট থাকা জরুরি। 4 নম্বর দেখো, ডিভাইস বা অন্যান্য সামগ্রী হাতের কাছে রাখা। তোমরা এগুলো একটু রিডিং পড়ে নেবা, যেহেতু প্রশ্নটি অনেক বড় অ্যান্সারটি। তোমরা এগুলো ভালোভাবে যদি প্র্যাকটিস করো তাহলে এখান থেকে প্রশ্ন তোমরা অবশ্যই কমন পাবে। 5 নম্বরটি দেখো, অনুশীলনের অদৃশ্য দেয়াল দূরে রাখা। এই জায়গাটি তোমরা স্ক্রিনশট দিয়ে নিবে। 6 নম্বরে রয়েছে একটু সময় বরাদ্দ রাখা। তাহলে সময় কীভাবে বরাদ্দ রাখতে হবে সেটা সম্পর্কে এখানে লেখা আছে। 7 নম্বরে আছে অল্প করে শুরু করা। 8 নম্বরে রয়েছে নিজেই নিজেকে মেপে দেখি। তাহলে এই 8টা পয়েন্টের মধ্যে তোমরা 5-6টি পয়েন্ট লিখবা সুন্দর করে, তাহলে তোমাদের খ নম্বর প্রশ্নটি সুন্দরভাবে হয়ে যাবে। গ নম্বর প্রশ্নটি দেখো। গ নম্বর প্রশ্ন হচ্ছে ক্যারিয়ার প্ল্যানিং আইডিয়া টেমপ্লেটটি পূরণের মাধ্যমে নিজেকে নির্ধারিত পেশার জন্য প্রস্তুত করো এবং দলের সকলে মিলে ক্যারিয়ার মেলা নামে একটি সেমিনারের আয়োজন করো। উক্ত সেমিনারে নিজেদের ক্যারিয়ার প্ল্যান উপস্থাপন করো। তাহলে এবার আমরা ক্যারিয়ার প্ল্যান আইডিয়া এটা আমরা পূরণ করব। এখানে দেওয়া হয়েছে, নাম হচ্ছে ঋতু খাতুন, শ্রেণী 9ম, তারিখ 10/7/2024, পেশার নাম সাইবার সিকিউরিটি অফিসার। স্বপ্নের ক্যারিয়ার, সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার গড়ে নেটওয়ার্ক, ডিভাইস, প্রোগ্রাম এবং ডাটা সুরক্ষা প্রদান করব এবং বিভিন্ন সাইবার আক্রমণ, ডেটা চুরি, ক্ষতি এবং অবৈধ অ্যাক্সেস থেকে নিজ দেশ ও জাতিকে রক্ষা করব। এখানে মৌলিক দক্ষতার মধ্যে আছে দেখো, 1 নম্বরে দেওয়া হয়েছে সূক্ষ্ম চিন্তন দক্ষতা, 2 নম্বরে রয়েছে সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের দক্ষতা, 3 নম্বরে রয়েছে প্রযুক্তিগত দক্ষতা। এবার দেখো নিজেকে প্রস্তুত করার উপায়। কম্পিউটার সায়েন্স নিয়ে সিএসসি শেষ করে সাইবার সিকিউরিটির প্রফেশনাল কোর্স ও সার্টিফিকেশন করা, যেগুলো ইন্টারন্যাশনালি রিকগনাইজ, সেই কোর্সগুলো করব। এরপর এ বিষয়ে অভিজ্ঞতা ও অনুশীলন, প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট পেশাগত সংস্থার সদস্য হব। এবার দেখো ঝুঁকি মোকাবেলার কৌশল। এই পেশার ঝুঁকি মোকাবেলার জন্য বিভিন্ন ভাষাগত দক্ষতা অর্জন এবং সবসময় সাইবার সিকিউরিটি সম্পর্কিত বিষয়ে আপ টু ডেট থাকব। তাহলে এই হলো তোমাদের গ প্রশ্নের উত্তর। এখানে একটি সেমিনারের আয়োজন করার কথা বলা হয়েছে। তোমরা এখানে লিখবা যে এই সেমিনারে বাবা মা, প্রতিষ্ঠিত কিছু ব্যক্তি, তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং এই ক্যারিয়ার প্ল্যান এই আইডিয়াটা সেখানে উপস্থাপন করে পড়তে হবে, তাহলে তোমাদের এটি হয়ে যাবে।